হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নুসরাত ভাবি। আমার জামাই প্রবাসে থাকে। সারাদিন একাই থাকি। গল্প করার মতো আমার কেউ নেই। তোমরা যারা যারা আমার সাথে রাতে আড্ডা দিতে চাও তারা কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে যাও, আমি তোমাদেরকে মেসেজ দিব। আর হে, তোমরা আমার ভিডিও দেখে লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আমাকে সাপোর্ট করবা। তাহলে লাইভে এসে সবার সাথে আড্ডা দিব। এখন চলো গল্প শুরু করি। আমার বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়েছে, কিন্তু আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা তেমন ভালো না। বিয়ের রাত থেকে উনি আমাকে যতবার কাছে নিয়েছে তা শুধু শারীরিক চাহিদার জন্য। এর বাইরে উনি আমার সাথে ঠিকমতো কথাও বলে না। আমাদের বিয়ে হয়েছে পারিবারিক সূত্রে। আমার স্বামী আমাদের পরিচিত ছিল, কিন্তু উনারা ঢাকায় থাকার কারণে তেমন কোনো যোগাযোগ ছিল না। আমার শাশুড়ি কিছুদিন আগে গ্রামে বেড়াতে আসে, আর সেখানে আমাকে দেখে উনার পছন্দ হয়, আর বিয়ের প্রস্তাব পাঠায়। আমার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি, আর আমি সবে মাত্র ইন্টার 2য় বর্ষে পড়ি। পাত্রের তুলনায় আমি অনেক ছোট, কিন্তু পাত্র যোগ্য আর আর্থিক অবস্থা ভালো থাকার দরুন আমার পরিবারও অমত করেনি। বিয়ের আগে আমি আমার স্বামীকে দেখিনি, আমার স্বামীও আমাকে দেখতে আসেনি। বিষয়টা নিয়ে আমি একটু আপত্তি জানালে আমার মা বাবা বলেছিল যে ছেলে হয়তো মায়ের কথা শুনে তাই মায়ের পছন্দের বাইরে বিয়ে করবে না, তাই মা যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করবে। এজন্য হয়তো আলাদা করে দেখার কোনো প্রয়োজন মনে করেনি। কিন্তু মা তবুও তো উনার মতো আছে কিনা। আর উনি তো শহরে থেকে বড় হয়েছে আর আমি গ্রামে। একটু দ্বিমত তো থাকতেই পারে। উনার সাথে কথা বললে হয়তো ভালো হতো। মা একটু রাগ হয়েই বলল, অমত থাকলে তো ছেলের মা সব জানাত। আর বিয়ের ব্যাপারে তোর এত নাক গলাতে হবে না। এত ভালো পাত্র পাচ্ছিস, তবুও মনে এত দ্বিধা কেন? মায়ের কথাটা শুনে তখন খুব খারাপ লেগেছিল। হয়তো আমি যোগ্যতায় উনার কম, তবুও তো আমার একটা মতের মূল্য দেওয়া উচিত ছিল। তবুও মা বাবার কথাটাকে মেনে নিয়েছিলাম। তারা যা বলেছে তাই করেছি। বিয়ের দিন যখন বরকে প্রথম দেখি তখন মনটা বেশ আনন্দে নেচে উঠেছিল, কারণ মনে হয়েছিল আমি মা বাবার কথা শুনে ঠকেনি। আমি উনাকে দেখে চোখ সরাতে পারছিলাম না। এত সুন্দর ছেলে আমার স্বামী হবে ভেবেই ব্যাকুল হয়ে যাচ্ছিলাম। কিন্তু সে খুশি আমার বেশিক্ষণ টিকল না। বাসর রাতে আমার বর প্রথমে এসেই আমাকে বলেছিল, তোমার মতো মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না। মা পছন্দ করেছে আর মায়ের অসুস্থতার জন্য শুধু তোমাকে বিয়ে করেছি। কথাটা শুনে খুব খারাপ লাগল। মুখ ফুটে কোনো জবাব দিতে পারলাম না। কষ্ট হতে লাগল খুব। চোখে 1 ফোঁটা শিশির বিন্দু নিয়েই ঘুমিয়ে পড়লাম। রাত তখন 2টা। খেয়াল করলাম কেউ আমার শরীরের নরম মাংসে হাত বুলাচ্ছে। আমি চিৎকার দিয়ে উঠতে নিতেই আমার মুখটা চেপে ধরল। আদু আদু আলোতে আমি চোখ মেলে দেখতে লাগলাম এটা কে। খেয়াল করে দেখলাম এটা আমার স্বামী। বুঝে ওঠার আগেই উনি আমাকে একের পর এক স্পর্শ করতে লাগল। কেন জানি না, সে স্পর্শটা আমার শরীরে কাটার মতো লাগছিল। শারীরিক সেই সময়টাই আমার স্বামী আমাকে বেশ কয়েকবার জান ভালোবাসি তোমায় এ কথাটা বলেছে। যখন শারীরিক চাহিদাটা শেষ হয়ে গেল তখন সে আমাকে রেখে চলে গেল। একেই বুঝি স্বামীর ভালোবাসা বলে। বয়সটা খুব বেশি না আমার, তবে 1000 খানেক স্বপ্ন নিয়ে এ বাড়িতে ঢুকেছিলাম। কি চেয়েছি আর কি হচ্ছে? উনি আমার সাথে তেমন কোনো কথা বলে না, শুধু রাতের ওই সময়টুকুতেই বলে জান ভালোবাসি তোমায়। এছাড়া উনার মুখে আমি ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে দেখিনি। মা বাবাকে সবটা বলার সাহস হলো না, কারণ তারা কষ্ট পাবে। বেশ কিছুদিন পর খেয়াল করলাম আমার স্বামীর অনেক বাজে নেশাও রয়েছে। সে সাথে প্রধান ছিল মেয়ের নেশা। টাকা পয়সার অভাব আমার স্বামীর নেই। আমার শ্বশুর সাহেব মারা গিয়েছেন অনেক আগেই। আমার শাশুড়ি সব কিছু সামলিয়েছেন। এরপর আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়িকে বললাম, মা আপনি আপনার ছেলের সব বাজে নেশার কথা জানতেন, বিয়ের আগে একটু বলতে পারতেন। আমি কিভাবে এসব সহ্য করব আপনিই বলুন। এক এক দিন এক এক মেয়ের সাথে থাকে, কিছু বললেই গায়ে হাত তুলে। আমাকে আপনিই বলেন কি করব। আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, প্রথম যেদিন দেখেছিলাম তখন বুঝেছিলাম তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। সংসার ব্যবসা সামলাতে গিয়ে আমার তুর্জকে বেশি সময় দিতে পারেনি। আমার স্বামীর নাম তুর্জ আর আমার নাম ঈশিতা। কখন যে তুর্জ বিগড়ে গিয়েছে বুঝতে পারেনি।
কাজের মানুষের কাছে বড় হয়েছে, তাই ওর খেয়ালটা আমি নিতে পারিনি। আর বুঝতে যখন পেরেছি সেটা অনেক সময় পার হয়ে যাওয়ার পর। তখন আমার করার কিছু ছিল না। মা, আমাকে ক্ষমা করে দিও। বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা কর। ভেবেছিলাম বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। তুমি একটু বুঝাও। তোমার সংসার তুমি গুছিয়ে নাও মা। মায়ের কথাগুলো শোনার পর আর কিচ্ছু বলতে মন চাইল না। কত সহজ করে উনি বলে দিলেন আমার সংসার আমি গুছিয়ে নিতে। অথচ কাকে নিয়ে সংসার গুছাব যে কিনা আমাকে ভালোবাসে না, শারীরিক চাহিদার বাইরে কিছু ভাবতে পারে না। মদ সিগারেটের নেশার সাথেও মেয়ের নেশাও আছে। মনটা ভেঙে গেল। আমি আমার মাকে বলার পরও আমার মাও বলল, দেখ মা, মেয়েদের বিয়ে একবারেই হয়, তুই আর অহেতুক ঝগড়া করিস না, মানিয়ে নে। মানিয়েই সংসার করতে হয়। আমরাও মানিয়েই সংসার করেছি। মায়ের কথাগুলো শুনেও আজকে নিজেকে বেশ পরগাছা মনে হতে লাগল। কেউ আমার মনের কথাটা ভাবল না, আমার পরিস্থিতিটা চিন্তা করল না। যে যার মতো করে বলে দিল। বুঝে গিয়েছি অহেতুক আর সুখের স্বপ্ন দেখে লাভ নেই। এ স্বপ্ন আর আমার কপালে টিকবে না। প্রতিরাতেরই একই ঘটনা, একই কাজ। খুব কষ্ট হলেও সহ্য করে নিতে হবে। সেদিন আমার পিরিয়ড হয়েছিল। আমি খেয়াল করলাম আমার স্বামী নেশা করে ঘরে ফিরেছে। আমি আমার স্বামীকে ধরে ঘরে ঢুকালাম। খাবার দিতে চাইলাম। খাবার খাবে না বলে দিয়েছে। আমারও আর খেতে মন চাইল না। না খেয়েই শুয়ে পড়লাম। খানিকক্ষণ পর উনার স্পর্শ অনুভব করলাম। উনাকে বললাম, আমার তো এখন পিরিয়ড চলছে, দয়া করে এ সময়টায় আমাকে কষ্ট দিবেন না। এমনিতেও আমার অনেক কষ্ট হয়। উনি আমার কথায় কোনো সাড়া না দিয়ে উনার মতো যা করার করে নিল। আমার সেদিন মনে হয়েছে কলিজাটা ফেটে যাচ্ছে। স্বামীরা বুঝি এমনি হয়। তখন উনার মুখে ভালোবাসি শব্দটা আমাকে শুধু যন্ত্রণায় দিল। অমানসিক এ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সারা রাত পার করলাম। সকালে উঠার শক্তি পাচ্ছিলাম। কোনো রকমে উঠে কাপড় চেঞ্জ করলাম। মনে মনে কষ্ট পেতে লাগলাম। কাকে বলব আমি এসব কথা? কাকে বলব আমি আমার স্বামীর কাছে প্রতিদিন রেপ হচ্ছি? আইন তো এমন কোনো কথা বিশ্বাস করবে না। সবাইকে বললে বলবে নিজের স্বামী চাইবে না তো কে চাইবে, কিন্তু কেউ আমার মানসিক অবস্থাটা বুঝতে চাইবে না। নিজেকে আজ বেশ অসহায় লাগছে। এসব অত্যাচার সহ্য করতে পারছিলাম না। একবার মনে হচ্ছিল নিজেকে শেষ করে দেই, কিন্তু সে সাহসটা আর পেলাম না। কয়েকদিন পর একটা বিষয় জানতে পেরে কষ্টে বুক ফেটে গেল। আমার বাবা মা টাকার লোভে পড়ে ছেলের কোনো খোঁজ খবর না নিয়েই আমাকে বিয়ে দিয়ে দিল। হায়রে সমাজ! এ সমাজে মানুষ শুধু টাকাটাই দেখে, ভালো মানসিকতা আর কেউ দেখে না। আজকে নিজেকে অনেক অসহায় মনে হতে লাগল। মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই যেন পাপ মনে হতে লাগল। কারণ আমি জানতে পারি আমার স্বামীর এ আগেও একটা বিয়ে করেছে, আর সে বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। কে বা থাকবে এমন মানুষের সাথে? আমি তো কষ্ট সহ্য করে বাধ্য হয়ে থাকতেছি। আমার ভিতরের কষ্টটা বুঝার মতো ক্ষমতা কারও নাই। আমার বাবা মা অর্থের লোভে পড়ে ছেলের খবরও ঠিক করে নেয়নি। আজকে আমার মতো অসহায় আরও কেউ আছে বলে মনে হচ্ছে না। ইচ্ছা করছে শাশুড়ি মাকে জিজ্ঞেস করি কেন উনি সবটা লুকিয়েছেন, কিন্তু জিজ্ঞেস করলেই বা কি হবে? উনি উনার মতোই মনগড়া কয়েকটা জবাব দিবে আর বলবে মানিয়ে গুছিয়ে নিতে। আর আমার মাকে বললে বলবে বিয়ে তো হয়ে গিয়েছে, এখন আর ঝামেলা করিস না, মানিয়ে নে, আমরাও তো মানিয়ে নিয়েছি। কেউ আমার মনের দিকটা ভাববে না। তাই ওদের এসব ভিত্তিহীন নীতি কথা শুনে কাউকে কিছু বলার মতো রুচি জাগল না। সেদিন আর সব দিনের মতোই ঘরে বসেছিলাম। সারাদিন একা ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ আমার নেই। নিজেকে খুব বন্দী পাখির মতো মনে হয়। মনে হয় খাঁচার ভিতর থেকে উড়বার জন্য ছটফট করতেছি। ঠিক এ সময় খেয়াল করলাম তুর্য এসেছে। সাথে একটা মেয়েও এসেছে। মেয়েকে বেশ অন্তরঙ্গভাবে ধরে আছে। মেয়ের সাথে এরকম অন্তরঙ্গভাবে আছে দেখে মনটা বেশ অশান্ত হয়ে গেল। নিজেকে কেন জানি না সামলাতে পারলাম না। তুর্যের কাছে গিয়ে বললাম, আপনি এত রাতে বাড়ি ফিরেছেন সাথে একটা অন্য মেয়ে নিয়ে? লজ্জা করল না ঘরে বউ রেখে অন্য মেয়েকে ঘরে তুলতে? রাতের পর রাত নেশা করে বাড়ি ফিরেন, কাপুরুষের মতো ঘরে এসে বউয়ের গায়ে হাত তুলেন, সাথে পর নারী নিয়ে ঘরে ফিরেন। আপনি কি মানুষ? পাশ থেকে মেয়েটা তুর্যের দিকে তাকিয়ে বলল, এ মেয়েকে? আর এভাবে কথা বলছে কেন? আমাকে ইনসাল্ট করে কথা বলছে আর তুমি চুপ করে আছো।
এরকম কথা শোনানোর জন্য তুমি আমাকে নিয়ে এসেছ। এরকম জানলে আমি তোমার সাথে আসতামই না। আমি এখনই চলে যাচ্ছি। তুর্য মেয়েটার দিকে তাকিয়ে বলল, ও আমাদের বাসার কাজের মেয়ে। মা গ্রাম থেকে নিয়ে এসেছে। ও মাথায় ও সমস্যা আছে। মাইন্ড কর না প্লিজ। মেয়ে অবাক হয়ে তুর্যকে বলল, একটা কাজের মেয়ের এত বড় স্পর্ধা কি করে হয় এভাবে কথা বলার? আরে বল না। মায়ের লাই পেয়ে একদম মাথায় চড়ে বসেছে। গাইয়া ক্ষেত মেয়ে মায়ের লাই পেয়ে আমাকে স্বামী করে পাবার স্বপ্ন দেখছে। তুমি ওর কথা সিরিয়াসলি নিও না। মেয়েটা আমার দিকে তাকাল। তারপর একটু মুখটা বাঁকালো আর বলল, সাহস কি করে হয় এভাবে কথা বলার? কাজের মেয়ের মতো থাক। আমি কাজের মেয়ে না জেনে উল্টাপাল্টা কথা বলতে লজ্জা লাগছে না? আপনাদের মতো নিকৃষ্ট মেয়েদের জন্যই সমাজের এ হাল। লজ্জা লাগে না একটা পরপুরুষের সাথে বিয়ে বহির্ভূত মেলামেশা করতে, তার বেডে চলে আসতে? নিজেকে কতটা নিচে নামাবেন? কি বলতে চাচ্ছ তুমি? বেয়াদব মেয়ে। গাইয়া ভূত, তুমি কি বুঝবা আধুনিক যুগের চালচলন? বড় তো হয়েছে গ্রামে থেকে। আমি একটু হেসে জবাব দিলাম, ভাগ্যিস শহরে থেকে বড় হয়নি। শহরে থেকে বড় হলে হয়তো নিজের সম্মান কি করে পরপুরুষের হাতে বিলিয়ে দিতে হয় খুব ভালো করে বুঝে যেতাম। নির্লজ্জ বেহায়াপনা শিখে যেতাম। আধুনিকতার নাম দিয়ে নোংরামি করে বেড়াতাম। ভাগ্যিস আমি স্মার্ট না। শার্ট প্যান্ট পরে ছেলেদের মতো বেশ ধরে নাইট ক্লাবে যাওয়া আর বউ থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে ঢলাঢলি করা যদি স্মার্টনেস হয় তাহলে এমন স্মার্ট আমি না, তার জন্য শুকরিয়া আদায় করি। মেয়েটা আমার কথা শুনে আরও রেগে গেল। বুঝাই যাচ্ছিল কথাগুলো মেয়েটার গায়ে লাগছে। রেগে গিয়ে আমার উপর হাত তুলতে নীল গায়ে হাত দেওয়ার জন্য। আমি হাতটা ধরে মুচড় দিয়ে বললাম, ভুলেও এ কাজ করার সাহস দেখাবেন না। আমি কোনো অযৌক্তিক কথা বলিনি যে আপনি গায়ে হাত তুলবেন আর আমি মেনে নিব। হাতটা একদম ভেঙে দিব। গ্রামে থেকে বড় হয়েছি। এর আগে অনেক গাছের ডালপালা ভেঙেছি। এ কোমল হাত ভাঙতে বেশিক্ষণ লাগবে না। ভুলেও গায়ে হাত তোলার দুঃসাহস দেখাবেন না। খেয়াল করলাম মেয়েটা আমার কথা শুনে বেশ রাগান্বিত হল। কোনো রকমে আমার হাত থেকে উনার হাতটা ছাড়িয়ে নিয়ে তুর্যকে বলল, তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছ? আমি আর এক মুহূর্ত ও এখানে থাকব না। তুর্য আমার দিকে তাকাল। তুর্যের চোখ রাগে রক্তলাল হয়ে আছে। আমার দিকে তাকিয়ে আমাকে কষিয়ে একটা চড় দিয়ে বলল, সাহস কি করে হয় তোমার ওর সাথে এমন আচরণ করার? আর বের হও রুম থেকে। এ বলে আমার গলাটা ধাক্কা দিয়ে আমাকে বের করে দিল। যে জায়গায় নিজের স্বামী ঠিক না সে জায়গায় আর কথা বলতে মন চাচ্ছিল না। কোনরকমে উঠলাম। খেয়াল করলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে আর একটু হাসি দিয়ে দরজাটা লাগিয়ে দিল। কি যে কষ্ট হচ্ছিল তখন বলে বুঝাতে পারব না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। তবুও নিজেকে সামলিয়ে নিয়ে পাশের রুমে গেলাম। হায়রে কপাল, আমার যে ভালোবাসাটা পাওয়ার অধিকার ছিল সে ভালোবাসা পাচ্ছে অন্য একটা মেয়ে। আমার শাশুড়ি তো দিব্যি আমার চিন্তা রেখে ব্যবসা করছে। আমাকে নিয়ে ভাবার মতো কারো সময় নেই। এত টাকা তো আমি চাইনি। কোনো মেয়েই তার স্বামীর ভাগ কাউকে দিবে না। আর আমার কি পুরা কপাল, নিজের চোখের সামনে এত কিছু করছে বলতে পারছি না। সবটা মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। আজকে বড্ড অসহায় লাগছে আমার। মাকে ফোন দিলে সে একেই নীতি বাক্য শোনায়। আর কত সহ্য করব আমি? অসহায়ত্বের মাত্রা কতটা তীব্র হলে এমন লাগে আজকে বুঝতে পারছি। প্রয়োজনের অতিরিক্ত টাকা মানুষকে সব দিতে পারলেও ভালোবাসাটা দিতে পারে না। ভালোবাসার জন্য দরকার সুন্দর একটা মানসিকতা, যা সবার হয় না। মেয়েটার সাথে যতক্ষণ তুর্য এক রুমে ছিল, আমার বুকে ততক্ষণ একটা অজানা জ্বর বয়ে চলছিল। যন্ত্রণা আমাকে গ্রাস করতেছিল। কোনোভাবেই মানতে পারছিলাম না, নিজেকে সামলাতেও পারছিলাম না। এটা সহ্য করার মতোও না। কেন জানি না, হুট করে আমার মধ্যে এক অজানা সাহস জাগল প্রতিবাদ করার। আমি মনে সাগস জুগিয়ে দরজা ধাক্কাতে লাগলাম। খানিকক্ষণ পর তুর্য দরজা খুলল। আমাকে দেখে তুর্যের রাগটা আরও দ্বিগুণ হল। আমি তুর্যকে চিৎকার করে বললাম, আমি আপনার স্ত্রী। আমাকে রেখে আপনি এমন কাজ করতে পারেন না। কোনো মেয়ে এটা সহ্য করবে না। আপনি শুধু শুধু কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? বিয়ে করতে না চাইলে বিয়ের আগে বলতেন। আমাকে কেন এভাবে বিয়ে করে কষ্ট দিচ্ছেন? অমানুষের মতো এসব করতে লজ্জা লাগছে না আপনার? একটা নারীর মন নিয়ে খেলছেন, আপনার তো লজ্জা হওয়া দরকার।
বউ রেখে পরনারীর সাথে রাত কাটায় কাপুরুষেরা। কথাগুলো শুনে তুর্যের রাগের মাত্রা আরও বেড়ে গেল। আমার চুলগুলো ধরে আছড়ে ফেলে দিয়ে বলল, অনেক বেশি বলে ফেলছিস, না জেনে অনেক কথা বলেছিস। একবার দরজাটা ধাক্কা দিলে বুঝবি। এ বলে দরজা লাগিয়ে দিল। আমার ভিতরেও ঝড়টা আরও বাড়তে লাগল। আমি পুনরায় দরজা ধাক্কা দিতে লাগলাম। এবার দরজা খুলল ওই মেয়েটা। দরজা খুলে আমাকে বলল, সমস্যা কি তোর? আমার সমস্যা কি মানে? ভদ্র ভাষায় কথা বলুন। সেন্স নেই তোর? এখানে একটা ছেলে আর একটা মেয়ে দরজা লগিয়ে প্রাইভেট টাইম পাস করছে, আর তুই এভাবে চিল্লাছিস? লজ্জা নাই তোর? তুর্য এত মারে ঘৃণা নাই তোর? আমাকে লজ্জা ঘৃণার চ্যাপ্টার পড়াতে হবে না। লজ্জা তো হওয়া দরকার আপনার। আপনি জানেন যে তুর্যের বউ আছে জেনেও কিভাবে নিজেরে বিলিয়ে দিচ্ছেন। প্রাইভেট টাইম পাস করছেন নাকি বেহায়াপনা করছেন একটু ভেবে দেখুন। বেহায়াপনা করবেন আর কেউ প্রতিবাদ করলে তাকে গান দিবেন। বেশ্যা মেয়ের মতো চলাফেরা করে আধুনিকতার দোহাই দেন, আপনার লজ্জা লাগে না? এটা বলার পর মেয়েটা বেশ রাগ হয়ে তুর্যকে বলল, আমি আর এখানে থাকব না। কোনো মেয়েকে গ্রাম থেকে ভাড়া করে নিয়ে এসেছ আমাকে অপমান করার জন্য। তুর্য মেয়েটার কথা শুনে দরজার সামনে এসে আমাকে বলল, তুই যাবি নাকি এভাবে অশান্তি করবি? আমি অশান্তি করছি? অশান্তি তো করছেন আপনি। এর আগেও একটা বিয়ে করেছেন, বউ রেখে চলে গিয়েছে, এখন আমাকে বিয়ে করে নষ্টামি করতেছেন অন্য মেয়ের সাথে। আপনার মতো অমানুষ কেউ আছে বলে মনে হয় না। আগের বুটা চলে গিয়ে বেঁচে গিয়েছে, আর আমি তো বেঁচে থেকেও মরে আছি। আমার এক কথাটা শোনার পর তুর্যের রাগের পরিমাণ তীব্র হতে লাগল। আমাকে বলল, এখান থেকে যা। আমিও বেশ জোরালো গলায় বললাম, যাব না। কি করবেন? এ মেয়েকে বিদায় না করলে যাব না।